হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে তোমাদেরই চ্যানেল মজাক এডু মিউজিক্যালে। আমাদের এবারের টার্গেট 4 এক্সাম 2024 এবং ক্লার্কশিপ 2024। সেই কারণে আমরা করছি ম্যাথ স্পেশাল ক্লাস। আজ করব আমরা প্র্যাকটিস সেট নাম্বার 4, অর্থাৎ এখানেও থাকবে 25টি অঙ্ক। হুবহু কমনযোগ্য প্রশ্নের উত্তরই এখানে তোমরা পাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, একটি সংস্থায় পুরুষ এবং মহিলা কর্মচারীদের অনুপাত হলো 3:4। একটি নির্দিষ্ট দিনে 4/5 মহিলা কর্মচারী উপস্থিত ছিলেন, যেখানে 1/4 পুরুষ কর্মচারী অনুপস্থিত ছিলেন। সেই নির্দিষ্ট দিনে অনুপস্থিত কর্মচারীদের শতাংশ কত? তাহলে দেখো এখানে বলা আছে পুরুষ, তার মানে মেন অ্যান্ড ওমেন, এর অনুপাত বলা আছে 3/4। তার মানে আমার মেন আছে 3 একক, ওমেন আছে 4 একক। এইবার দেখো কি বলেছে, নির্দিষ্ট দিনে 4/5 বলেছে কি মহিলা উপস্থিত ছিলেন, আর আমার এখানে চেয়েছে অনুপস্থিত ছিলেন টোটাল কর্মচারী শতাংশ কত। তার মানে এখানে অনুপস্থিতের সংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে 4/5 মানে 4/5। তার মানে অ্যাকচুয়ালি উপস্থিত ছিল, এটা হচ্ছে উপস্থিত ছিল, তাহলে অনুপস্থিত ছিল কতজন? 1/5। তাহলে 1/5, তাহলে ওমেন ছিল কত আমার? টোটাল 4 একক, তাহলে 4 দ্বারা গুণ করব। এটা হচ্ছে ওমেন অনুপস্থিত ছিল, তার মানে এটা কত হবে? 4/5। আর দেখো মেন এ বলেছে কি 1/4 পুরুষ কর্মচারী অনুপস্থিত ছিলেন, তার মানে 1/4 অনুপস্থিত ছিল। এখানে ডাইরেক্ট বলে দিয়েছে, তাহলে আমার সেখানে 1/4 মানে কি টোটাল কতজনের মধ্যে? এই যে 3 এককের মধ্যে, তার মানে এটা 3/4 একক বা 3/4 হচ্ছে কি অনুপস্থিত ছিল। তাহলে মোট অনুপস্থিতির সংখ্যা কত? 4/5, এইটা যোগ হবে হচ্ছে আমার 3/4, মেন ওমেন মিলিয়ে। তাহলে দেখো 4×5 20, 5 দ্বারা মানে 4×4 16, 3×5 15, মানে 4×5 20, মানে 3×5 15। তাহলে দেখো এটা 31/20 হচ্ছে কি অনুপস্থিত ছিল টোটাল। তাহলে দেখো এখানে আমার বলেছে কি অনুপস্থিতির সংখ্যা কত, শতাংশ কত। তাহলে শতাংশ কি হবে? অনুপস্থিতির সংখ্যা বাই টোটালটা ইন্টু 100, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে অনুপস্থিতির সংখ্যা হচ্ছে আমার এত, এইটা বাই হবে 7, এইটা ইন্টু হবে 100, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো এরকম 31/20 গুণ এই 1/7 গুণ 100। এটা 20 দ্বারা কাটলে হবে 5। দেখো আর কাটাকাটি যায় না, তার মানে 5 অক্ষে 5, 3×5 15, এই হচ্ছে আমার 7। এটাকে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। 7 দুগুণী 14, 1 15, 7 দুগুণী 14, দেখো 1, এই দশমিক নিলাম 0, 7 অক্ষে 7, 3 30, 4 7 28, তার মানে 22.14 আসবে অ্যাকচুয়ালি অ্যান্সার। দেখো এখানে 22 পয়েন্ট নেই, কিন্তু 23 আছে, তার মানে 22-এর জাস্ট যেহেতু সামথিং আছে সেই জন্য এখানে পূর্ণ সংখ্যায় ধরেছে। তার মানে আমরা বলতে পারবো সি অপশন হবে এখানে অ্যান্সার। ধাতুর 3টি ঘনক যার প্রান্তগুলি যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি গলে গিয়ে একটি একক ঘনক তৈরি করে, তা এর প্রান্ত হলো। তার মানে দেখো একটা বড় ঘনক যার বাহু ধরে নিলাম আমরা এ, তাহলে তার আয়তন কত হবে? এ কিউব। আর এই যে 3টি ঘনক দেওয়া আছে, এদের টোটালটার আয়তনের সাথে এটা নিশ্চয়ই সমান হবে। তাহলে দেখো প্রথমটার হবে হচ্ছে 3 কিউব, তারপরেরটার হবে হচ্ছে 4 কিউব, তারপরেরটার আয়তন হবে হচ্ছে 5 কিউব। তাহলে এটার সমষ্টি মিলেই তো আমার হবে বড় ঘনক। তার মানে আমরা এই এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে দেখো এ কিউব সমান এটা হবে 27, এটা হবে 64, এটা হবে হচ্ছে আমার 125। তাহলে দেখো যদি আমরা যোগ করি, 5 4 9, 9 7 16, 6 হাতে থাকে আমার 1, 2 আর 1 3, 6 আর 3 9, 9 আর 2 11, 1 আর 1 2। দেখো 216, তার মানে এর মান হবে কিন্তু অ্যাকচুয়ালি 6, 6 এর কিউব করলে আসে 216। তার মানে যে ঘনকটা তৈরি হলো তার বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। তার মানে দেখো বি অপশন হবে এখানে অ্যান্সার। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা এবং 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ এত কিমি ঘন্টা হলে, মানে 16 কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত?
তাহলে দেখো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা সিম্পলি জানি যে গতিবেগের অনুপাত হবে অ্যাকচুয়ালি এই যে √t2/t1। দেখো অ্যাকচুয়ালি তোমাদের যখন সময় ও দূরত্বের অঙ্ক করেছিলাম আমরা সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের সলিউশনে, সেখানে আমরা কি শিখেছিলাম যে s1/s2 এইটা = হয় t2/t1। তাহলে এখানে আমরা √অফ দিলাম কোনো, তার কারণ কি দেখো টোটাল ডিস্টেন্স কিন্তু ও কভার করছে না 9 ঘন্টায়, যেখানে মিলিত হলো সেখান থেকে কিন্তু কভার করছে, বাকিটুকু যাচ্ছে 9 ঘন্টায় আর এ যাচ্ছে 16 ঘন্টায়। সেই কারণে এটাকে আমরা √অফ দিলাম। এটা একটা ধরো শর্টকাট বলতেই পারো তোমরা। তাহলে আমরা এখানে মান বসিয়ে দেবো। দেখো t2 মানে এটা হবে 16 আর t1 মানে এটা হবে 9। তার মানে এটা কত আসছে 4/3। তার মানে দেখো এখানে s1 এর আমরা পেলাম হচ্ছে 4 একক, s2 এর গতিবেগ পেলাম 3 একক। কিন্তু দেখো এখানে প্রথম ব্যক্তির গতিবেগ কত বলা আছে 16 কিমি, 16 কিমি প্রতি ঘন্টা। তার মানে আমরা এখানে কি করতে পারবো, তার মানে দেখো আমরা বলতে পারবো যে 4 ইকুইভ্যালেন্ট এখানে কত হবে 16। তার মানে 3 সমান 1 সমান সমান কত হবে, নিশ্চয়ই কাটাকাটি যাবে, তাহলে 4 4 16, তার মানে 4 হলো। তাহলে 3 ইকুইভ্যালেন্ট কত হবে, জাস্ট এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে 12 কিমি। তার মানে দ্বিতীয় যে ব্যক্তি তার গতিবেগ কত 12 কিমি প্রতি ঘন্টা। এখানে চেয়েছিল কি স্থান দুটির মধ্যে দূরত্ব। ও আচ্ছা দাঁড়াও, তার মানে দেখো এই হচ্ছে আমার মনে করো দুটো স্থান, এই এখানে মনে করো মিলিত হয়েছে। তার মানে এই পথটুকু ও এসছে 16 ঘন্টায় আর এই পথটুকু ও গেছে 9 ঘন্টায়। তাহলে দেখো 9 ঘন্টায় যদি যায় তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ কত ছিল, তাহলে আমরা 16 দ্বারা গুণ করব। আর এর 16 ঘন্টায় গেছে তাহলে গতিবেগ কত ছিল আমার 12। ব্যাস, এটা গুণ করে যোগ করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো 6 12 72, হাতে থাকে আমার 7, 12 কে 12 এর সাথে 19, এটা পেলাম 192। আর দেখো এটা পাবো 9 16 144। তার মানে এই দুটো যোগ করলে যোগফলটা যা হবে সেটা হবে স্থান দুটোর দূরত্ব, ব্যাস আর কিচ্ছু না। তাহলে 4 আর 2 6, 9 আর 4 13, এই 3, তার মানে 336। দেখো 336 কিমি মানে এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। সমান ক্ষমতার দুটি পাত্রে যথাক্রমে 5:1 এবং 5:7 অনুপাতে ফলের রস এবং জল রয়েছে। উভয় পাত্রের মিশ্রণ মিশ্রিত হয় এবং একটি বড় পাত্রে স্থানান্তরিত হয়। নতুন মিশ্রণে ফলের রস ও জলের অনুপাত কত হবে। তাহলে দেখো সমান ক্ষমতা, তার মানে কি, মানে পাত্র দুটির আয়তন কিন্তু আমার সেম বলা আছে। প্রথম পাত্রের আয়তনে যা, দ্বিতীয় পাত্রের আয়তনে তাই। আমি যদি মনে করি প্রথম পাত্রের আয়তন হচ্ছে আমার 1 একক, তার মানে দেখো কি এখানে ধরো ফলের রস, তার মানে দেখো রস এই ইস্টু জল, তার মানে রস ও জলের পরিমাণ কতটুকু হবে, এই যে 5,1। আবার দ্বিতীয় ক্ষেত্রে জল রস আর জল কত হবে, ফলের রস এবং জল কত হবে, এই যে 5,7। তাহলে এবার নতুন পাত্রে আমার কি হবে, এই রস রস যোগ হবে, জল জল যোগ হবে। তার মানে দেখো 5 আর 5 10 = 7 আর 1 8। তার মানে অ্যাকচুয়ালি এটা হবে 5:4। হ্যাঁ 2 দ্বারা কাটাকাটি যাচ্ছে, তার মানে 5:4, মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। 3 ডজন কমলা 405 টাকায় বিক্রি করলে 25% বলেছে ক্ষতি হয়, 288 টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে দেখো 25% ক্ষতি, তার মানে দেখো এখানে আমরা সিপি কি করে নির্ণয় করব না, দেখো যেহেতু লস, তার মানে আমরা দেখো সিপি আমরা বিক্রি দাম থেকে করছি, তার মানে আমার 100 বাই হবে, যেহেতু লস হয়েছে তাই মানে 25 বাদ দেবো, তার মানে 100 থেকে 25 বাদ দিলে 75, এইটা গুণ হয়ে যাবে 405। দেখো 4 25 100, এইটা হবে 3 25 75, 3 দ্বারা হ্যাঁ 5 আর 4 9 কাটা যাবে, 3 অক্ষে 3, 1 10, 3 3 9, 1 15, 3 5 15। তার মানে দেখো 4 5 20 শূন্য, হাতে থাকে আমার 2, 4 3 12 আর 2 14, হাতে থাকে আমার 1, 4 অক্ষে 4 এর 5। তার মানে আমি 3 ডজন কমলা কিনেছিলাম অ্যাকচুয়ালি 540 টাকায়, এটাতে আমি 20% লাভ করব। তাহলে আমার বিক্রি দাম কত হবে, সেলিং প্রাইস দেখো 20% যদি লাভ হয়, তার মানে 540 গুণ 120/100, এইটা হচ্ছে বিক্রি দাম। একটা শূন্য কেটে দিলাম, এই আর একটা শূন্য কেটে দিলাম, তাহলে দেখো এটা আমার আসছে 4 12 48, হাতে থাকে আমার 4, 5 12 60 আর 4 64। তার মানে এই 648 টাকায় আমি কটা লেবু বিক্রি করব, 3 ডজন লেবু বিক্রি করব। 3 ডজন মানে কটা, 36টা।
তার মানে দেখো সিম্পলি এই 648 টাকায় বিক্রি হয় 36টি লেবু, 1 টাকায় বিক্রি হবে নিশ্চয়ই কম, আর 288 টাকায় আমি কটা বিক্রি করবো, নিশ্চয়ই বেশি, তার মানে গুণ হবে। আমরা সিম্পলি ঐকিক নিয়ম করলাম। তাহলে দেখো এখানে 18, হ্যাঁ এটা তোমার দেখো 9 দিয়ে কাটা যাবে, 4 9 36, এটা 9 দিয়ে কাটলে পরে হবে 7 9 63, 63 1 18, 9 দুগুণী 18, তার মানে দেখো এটা আসছে আমার 7 আর 2, আর এটা কত হবে 4 18 72। আচ্ছা এটা 8 8 16 দিয়ে 18, হ্যাঁ 9 দিয়ে যাবে, তাহলে 9 3 9 27, 1 18, 9 দুগুণী 18, এটা 9 দুগুণী 18, 2 দিয়ে কাটলে পরে এটা হবে 16, তার মানে অ্যাকচুয়ালি আসছে আমার 16টি লেবু বিক্রি করবো, কটা না 288 টাকায়, তার মানে বি অপশন হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। একজন ডিলার প্রতিটি 4,500 টাকায় দুটি প্রবন্ধ ক্রয় করেন। ও 4,500 টাকায় দুখানা প্রবন্ধ, ঠিক আছে। বলছে একটি নিবন্ধে তিনি 18% লাভ করেন এবং অন্যটিতে এটি 18% হারান, পুরো লেনদেনে মোট লাভ বা ক্ষতি গণনা করুন। তো গণনা করব, দেখো 18% লাভ একটাতে, 18%কে মানে আমরা লিখতে পারি 18/100, দেখো 9 দিয়ে সরি 2 দিয়ে কাটলে পরে এটা হবে 9, এটা হবে 50, তার মানে 9/50, তার মানে এইটা হচ্ছে আমার সিপি আর এইটা হচ্ছে আমার কি লাভ বা লস। তার মানে দেখো একবার লাভ হয়েছে একবার লস, তার মানে দেখো আমরা যদি সাকসেসিভ কাজে লাগাই তাহলে 50 লাভ হলে পরে হবে যোগ, আবার 50 লস হলে পরে 9 বাদ যাবে, তার মানে হবে 41। তাহলে দেখো 5 5 2500, এটা দেখো 9 অক্ষে 9, 4 9 36 আর 5 41 এর 1 হাতে থাকে 4, 4 5 20 আর 4 24, তার মানে দেখো এইটা আমার অ্যাকচুয়ালি কিনা দাম, এইটা এখন বিক্রি দাম অনুপাত হিসাবে। তাহলে দেখো এখান থেকে এটা বাদ দিলে কতটুকু আসছে, যেটা মনে করো 2420 মানে 80, তার মানে 81 অনুপাত, এই 81 অনুপাত তার অ্যাকচুয়ালি লস, ক্ষতি অ্যাকচুয়ালি, এই যে আমার কেনা দাম থেকে বিক্রি দাম কম সেই জন্য লস, কিন্তু বলেছে সেদিন টোটাল কত টাকা লস করবেন সেটা আমরা হিসাব করব। তাহলে 81 অনুপাত যদি লস হয় আমার, তাহলে দেখো আচ্ছা দেখো 2500 টাকা হচ্ছে আমার টোটাল কেনা দাম, আর এখানে কেনা দাম বলা আছে 2500 টাকা নয় 2500 অনুপাত, আর 4500 টাকা আমার এখানে কি কিন্তু কেনা দাম, তার মানে আমরা কি বলতে পারবো 2500 ইকুইভ্যালেন্ট কত হবে 4500, তাহলে এক ইকুইভ্যালেন্ট কত হবে নিশ্চয়ই কম, তার মানে 2500 দ্বারা ভাগ, আর আমার এখানে 81, যেহেতু এখানে লাভ বা ক্ষতির গণনা করুন বলেছে টাকার পরিমাণটা, তাহলে 81 মানে আমরা 81 দ্বারা গুণ করবো, তাহলে এখানে পেয়ে যাব। দেখো দুটো শূন্য কেটে দিলাম, 5 5 25, এটা 5 9 45, আর যাবে না, তাহলে দেখো 5 9 কে 9, 8 9 72, তাহলে এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে দেখা যাক কত আসে। দেখো 5 কে 5, 2 22, 4 5 20, 2 29, 5 5 25, দেখো 4 40, মানে দশমিক নিয়েছি 5 8 40, তার মানে দেখো আমি পাচ্ছি 145.8 টাকা লস হবে। এই যে লাভ বা ক্ষতি গণনা করুন, তার মানে দেখো এই যে 145.80, তার মানে এই টাকাটা ক্ষতি হবে, তার মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি কোম্পানিতে 40% কর্মী প্রশিক্ষিত, প্রতিটি প্রশিক্ষিত শ্রমিকের বেতন অপ্রশিক্ষিত শ্রমিকের চেয়ে 5,000 টাকা বেশি, সকল শ্রমিকের গড় বেতন এত টাকা হলে একজন অপ্রশিক্ষিত শ্রমিকের বেতন কত। তাহলে দেখো যেহেতু 40% বলা আছে প্রশিক্ষিত কর্মী, তার মানে দেখো এইটা হচ্ছে আমার প্রশিক্ষিত কর্মী, কতজন বলা আছে আমি ধরলাম 40, আর টোটাল ধরলাম আমি 100, ধরতেই পারি পার্সেন্টেজ হিসাবে, আর অপ্রশিক্ষিত কর্মী কতজন আছে তাহলে নিশ্চয়ই 60 জন হবে, এইটা আমরা বলতে পারি। এইবার দেখো একজন আমি যদি ধরে নিই, এখানে কি বলেছি একটি প্রশিক্ষিত শ্রমিকের বেতন অপ্রশিক্ষিত শ্রমিকের চেয়ে 5,000 বেশি, তার মানে আমি এই অপ্রশিক্ষিত শ্রমিকের বেতন ধরলাম x টাকা, তাহলে এর কত টাকা হবে নিশ্চয়ই x প্লাস 5,000 টাকা, সিম্পলি। তাহলে এইবার দেখো টোটাল শ্রমিকের গড় বেতন বলা আছে 10,000, তাহলে বলেছে অপ্রশিক্ষিত শ্রমিকের বেতন কত, তার মানে দেখো এইটা হচ্ছে আমার একজন শ্রমিকের, তাহলে 40 জনের মানে কি 40 দ্বারা গুণ করব যোগ, আর এটা দেখো 60x, একজনের যদি x টাকা হয় তাহলে টোটালটা কত হবে 60, আর এইটা টোটাল বেতন দেখো কত হবে আমার টোটাল তো 100, তার সাথে আমি কি করলাম না আমার
10,000 দ্বারা গুণ করে দেবো, তখন গড় বেতন বলা আছে। তাহলে বাস এটার থেকে আমরা সমাধান করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা 40x, আর এইটা তোমার দেখো গুণ করলে পরে আসবে 4 5 20, তারপরে এটা 3টে আর এই একে 4টে, 4 5 20, 3 আর একে 4, হ্যাঁ 2 আর 2 এ 4 প্লাস 60x, আর এখানে দেখো এটা আসছে আমার একের পরে কটা, 4টে, 6টা শূন্য, 3 এই 3 6টা, তাহলে দেখো এইটা আসবে আমার 100x। তাহলে এবার এইটা আমরা এটা বাদ দেবো, তাহলে দেখো এটা থেকে যদি আমরা বাদ দিই 2 4 5টা শূন্য, তার মানে দেখো 3 আর 2 5, এই পর্যন্ত তার মানে আমার আছেই, তার মানে এখানে আমার 5টা শূন্য আসছেই, এই 5টা শূন্য। এইবার তাহলে এখানে একটা 2 আছে, তাহলে 2 মানে এটা কত হবে 8, তার মানে এটা আমি এটা পেলাম। এইবার এই দুটো শূন্য আমি কেটে দিলাম, তার মানে দেখো এক্স এর মান কত পেলাম আমি 8,000 টাকা। তার মানে দেখো একজন অপ্রশিক্ষিত শ্রমিকের বেতন তাহলে কত আসলো 8,000, জাস্ট সিম্পলি। তার মানে আমরা এ অপশন করে দেবো অ্যান্সার। রামের বয়স মোহনের বয়সের 3 গুণ, তার মানে দেখো এই হচ্ছে আমার রাম, এই হচ্ছে মোহন, তাহলে মোহনের বয়স আমি কত ধরে নেবো এক্স, আর রামের বয়স তাহলে কত হবে 3x। বলছে মোহনের যা বয়স তার 3 গুণ হচ্ছে রামের বয়স, সেটা করে নিলাম। যদি 3 বছর পরে সে মোহনের বয়সের 2.5 গুণ হবে, যদি 3 বছর পরে সে মোহনের বয়সের 2.5 গুণ হবে, কে না হচ্ছে তোমার ধরো এই রাম, তাহলে আরো 3 বছর পরে সে মোহনের বয়সের কত গুণ হবে। তাহলে দেখো প্রথমে আমরা 3 বছর পরে করে নিই, তাহলে দেখো 3 বছর পরে রামের বয়স হবে এই 3x + 3, এইটা সমান দেখো আমরা লিখবো x + 3, তার মানে এই যে রামের বয়স এইটা মোহনের তুলনায় কত গুণ 2.5 গুণ, তার মানে আমরা এর সাথে গুণ করে দেবো 2.5, তাহলেই হয়ে যাবে। তার মানে দেখো এইটা 3x, এইটা দেখো আমরা বাদ দিয়ে দেবো এই পাশে নিয়ে এসে 2.5x, তাহলে এটা দেখো 3 দুগুণী 6, 3 5 15, 3 25 75, তার মানে 7.5, মাইনাস হবে 3, হলো। দেখো এইটা আসছে আমার 0.5x, তাহলে এটা 3 থেকে তার মানে 4, 4.5, এই হচ্ছে আমার 4.5, তার মানে দেখো অনলি x = এইটা হবে 4.5/0.5, দেখো পয়েন্ট পয়েন্ট আমরা কেটে দিলাম, 5 9 45, তার মানে x এর মান হচ্ছে 9। তার মানে এবার দেখো কি আসছে, বলেছে 3 বছর এবং তারও 3 বছর পর, তার মানে মোট 6 বছর। তার মানে দেখো আমার এখন মোহনের বয়স দাঁড়াচ্ছে 9 + 6, রামের বয়স দাঁড়াবে দেখো 3 নং 27 + 6, তার কারণ এর 3 গুণ বলা ছিল বর্তমান বয়স। তার মানে আমরা মোহন পেলাম হচ্ছে 15, আর রাম পেলাম হচ্ছে 27 আর 6 33, তাহলে এটা কত গুণ হবে, সিম্পলি আমরা ভাগ করে দেবো, 33/15, দেখো আমরা ভাগ করছি, তাহলে 15 দুগুণা 30, এটা 3.30, 15 দুগুণা 30, তার মানে 2.2 গুণ, ব্যাস আর কিচ্ছু না। তাহলে 2.2 গুণ মানে দেখো সি অপশন হবে এখানে অ্যান্সার। বার্ষিক 12% হারে এত টাকায় 2 বছর পর বার্ষিক চক্রবৃদ্ধি শোধ কত হবে। তাহলে সিম্পলি এটা আমরা আগে চক্রবৃদ্ধি আমরা অ্যামাউন্টের পরিমাণটা নির্ণয় করে নিই প্লেন সূত্র দ্বারা, a = 1 to 5 001 প্লাস দেখো r মানে আমার এখানে 12/100 তার টু দি পাওয়ার স্কয়ার, তাহলে 1 to 5 00, দেখো এইটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে না, এই 112/100 গুণ হবে 112/100, দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, এটা হবে 4 25 100, এটা হবে 5 25 125, এটা মনে হচ্ছে 4 দিয়ে কাটবে, দেখো 4 দুগুণী 8, 3 32, 4 8 32, তার মানে আমরা কত পেলাম 5 8 40 এর শূন্য হাতে থাকে আমার 4, 5 দুগুণা 10 আর 4 14, এটার সাথে আমরা গুণ করব 112, তাহলে দেখো একটা শূন্য, 14 দুগুণা 28 এর 8 হাতে থাকে আমার 2, 14 অক্ষে 14 আর 2 16 হাতে থাকে আমার 1, 14 অক্ষে 14 আর 1 15, তার মানে এই টাকাটা হচ্ছে আমার সুদ আসল মিলিয়ে। তাহলে এর থেকে আমরা কি করব 12,500 বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের ইন্টারেস্টের পরিমাণটা আমরা পেয়ে যাব। 12,500 যদি বাদ দিই তাহলে দেখো শূন্য, এই হচ্ছে আমার 8, 5 কত হলে 6 হয় 1,
2 মানে 3, তার মানে আমি পাচ্ছি কত 3180 টাকা। 3180 টাকা মানে দেখো বি অপশন আমি কিন্তু এখানে অ্যান্সার। দুটি সংখ্যা হলো তৃতীয় নম্বরের থেকে মানে তৃতীয় কোনো সংখ্যার থেকে 30% এবং 40% বেশি। প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির x% সাথে যদি সমান হয় তাহলে বলেছে এখানে x সমান সমান কত, মানে এখানে সমানটা উল্লেখ নেই, যাই হোক। তাহলে মনে করো এই হচ্ছে আমার প্রথম সংখ্যা, এই হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এই হচ্ছে তৃতীয় সংখ্যা। তাহলে দুটি সংখ্যা কি বলেছে তৃতীয় নম্বর থেকে, তার মানে আমরা তৃতীয়টা মনে করলাম 100। তাহলে প্রথমটা 30% বেশি মানে কত হবে 130, আর দ্বিতীয়টা 40% বেশি মানে কত হবে 140। এইবার বলেছে প্রথম সংখ্যাটি সমান বলেছে কিরকম না দ্বিতীয়টির x% সঙ্গে সমান। তাহলে দ্বিতীয়টির মানে এই দ্বিতীয়টি সংখ্যা হচ্ছে আমার 100, মানে 140-এর কত পার্সেন্টের সাথে 130 সমান হবে সেটা আমরা জানি না, তাহলে এই x এর মানটাই আমরা নির্ণয় করব। তাহলে দেখো এই 0 0 আমরা একটা কেটে দিলাম, তার মানে দেখো এখানে x = আমরা কত পাবো, কোনাকুটি গুণ করলে দেখো 130 তার সাথে 0 বাই হবে 14। দেখো এটা যদি আমরা 7 দুগুণী 14, এটা 2 দিয়ে কাটলে পরে কত হবে 6 দুগুণী 12, 1 10, 5 দুগুণী 10, এই। তার মানে দেখো আমরা 7 দ্বারা এই 650/7 যদি পাই, এটাকে ভাগ করে দেব 7 9 63, 2 20, 7 দুগুণী 14, 14 মানে হচ্ছে আমার 6, তাই 92 পূর্ণ 6-এর 7%, এই হ্যাঁ 6-এর 7 x এর মান। তাহলে দেখো 92 পূর্ণ, আসলে এটা ড্যাশ মানে এটা পূর্ণ হবে, 92 পূর্ণ 6-এর 7, তার মানে দেখো ডি অপশনটা কিন্তু হবে এখানে অ্যান্সার। স্বামী ও স্ত্রীর আয়ের অনুপাত বলা আছে 4:3 এবং তাদের ব্যয়ের অনুপাত বলা আছে 2:3। যদি তারা যথাক্রমে 26,000 এবং 18,000 টাকা বাঁচায়, তার মানে সঞ্চয় করে, তাহলে স্ত্রীর আয় কত? দেখো এখানে আমরা মনে করলাম আয়ের ক্ষেত্রে আনুপাতিক একক x, আর ব্যয়ের ক্ষেত্রে মনে করলাম আনুপাতিক একক হচ্ছে আমার y। তাহলে দেখো আয় করে 4x এবং 3x, এটা হচ্ছে আয়, আর ব্যয় করবে কত, দেখো ব্যয় করবে 2y আর হচ্ছে 3y। হলো, তাহলে দেখো আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা কি পাবো, সঞ্চয় পেয়ে যাব। তাহলে দেখো প্রথম সঞ্চয় কার না স্বামীর, তার মানে স্বামীর খরচ আয় কত 4x, ব্যয় কত 2y, এইটা সমান সমান কত হবে 26,000। দেখো এখানে যদি 2 দ্বারা আমরা ভাগ করে দিই তাহলে এটা হবে 2x - y, এইটা = হবে হচ্ছে 13 দুগুণে 26, এই পেয়ে গেলাম একটা। আর একটা দেখো কি বলেছে, আর একটা আমরা পাবো, এবারে এটা হচ্ছে আমরা স্বামীর ক্ষেত্রে নির্ণয় করলাম, এবার আমরা স্ত্রীর ক্ষেত্রে নির্ণয় করব, কি হবে দেখো 3x তার আয় বিয়োগ হচ্ছে 3y তার ব্যয়, তাহলে সঞ্চয় কত হবে, এই দুটো আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়, এইটা বলা আছে আমার 18,000। দেখো 3 যদি আমরা ভাগ করে দিই তাহলে পরে হবে x - y, এটা 3 6 18 মানে 6,000। তাহলে দেখো এইটাকে আমরা জাস্ট অপনয়নে যদি সমাধান করে দিই একদম সিম্পল হয়ে যাবে অঙ্ক, বিয়োগ করে দেবো, তার মানে এইটা হয়ে যাবে দেখো y কাটা x, তার মানে দেখো 13 থেকে 6 বাদ দিলে পরে কত হবে, দেখো 13 থেকে যদি আমরা 6 বাদ দিই 6 7 13, তার মানে 7,000। তাহলে এইবার চেয়েছে কি, তাহলে স্ত্রীর আয় কত, দেখো স্ত্রীর আয় হচ্ছে আমার 3x, তাহলে x এর মান বসালে কত হবে 3 7 21,000 টাকা, তার মানে স্ত্রীর আয় হবে হচ্ছে 21,000, তার মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। দুটি ট্রেন এ এবং বি পরস্পরের দিকে যাত্রা করে, তার মানে পরস্পরের মুখোমুখি হয় আর কি, একে অপরকে অতিক্রম করার পর গন্তব্যে পৌঁছাতে 4 ঘন্টা 48 মিনিট এবং 3 ঘন্টা 20 মিনিট সময় নেয়। ট্রেন এ যদি 45 কিমি প্রতি ঘন্টা বেগে চলে তাহলে বি ট্রেনের গতিবেগ কত। দেখো একটু আগে আমরা এই অঙ্কটা করেছিলাম, স্পিড মানে s1/s2 যদি মিলিত হওয়ার পর থাকে তাহলে সেইটা আমরা √ওভার দিয়ে দেবো, তাহলে t2/t1। এইবার দেখো এই t1 এটা কিন্তু ঘন্টা মিনিট মিলিয়ে আছে, তাহলে এটাকে আমরা যে কোনো একটা এককে প্রকাশ করে দেবো, আমরা মিনিটে প্রকাশ করে নিই। তাহলে দেখো 4 ছক 24 মানে 240, তার সঙ্গে 48 মিনিট যোগ, তাহলে এইটা হবে 8 4 8 4 8 288, তাহলে এটা হচ্ছে আমার t1। তাহলে দেখো t1 মানে এটা হচ্ছে আমার 288, আর t2 কোনটা হবে, এইটা হবে t2, পরেরটা t2, তাহলে 3 6 18 180, আর তার সাথে 20 মানে 200 হবে এটা।
তাহলে দেখো 200 আর এটা তাহলে মানে হচ্ছে আমার 2 দ্বারা কাটাকাটি যাবে। আমরা এখানে সিম্পলি দেখতেই পাচ্ছি, দেখো 2 দ্বারা যদি আমরা কাটাকাটি করি, এই 2 দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে এইটা আসবে 100, এইটা আসবে 144। তার মানে দেখো এইটা আমরা পাচ্ছি কি 10/12, এই যে S1/S2 পেয়ে গেলাম। তার মানে S1 হচ্ছে আমার 10, S2 হচ্ছে আমার 12। তাহলে এখানে S1 এর গতিবেগ কত বলা আছে 45, আর এখানে আমরা কত পেলাম 10 একক। তাহলে মানে আমরা কি বলতে পারবো 10 একক ইকুইভ্যালেন্ট 45, যেহেতু A ট্রেন আর দ্বিতীয়টা হচ্ছে B ট্রেন। তাহলে 1 একক সমান সমান কত হবে নিশ্চয়ই কম, আর 12 একক সমান সমান কত হবে নিশ্চয়ই বেশি। এই 5 দুগুণী 10, 5 9 45, 6 দুগুণী 12, তার মানে 12 একক সমান সমান 6 নং 54 কিমি প্রতি ঘন্টা হবে হচ্ছে বি ট্রেনের গতিবেগ। তার মানে সি অপশন হবে এখানে অ্যান্সার। একদম সিম্পল অঙ্ক। চলো, অমিত 420 টাকা দিয়ে একটি জিনিস কিনলো এবং এটি 15% লোকসানে বিক্রি করে। এই অর্থ দিয়ে তিনি আরেকটি জিনিস কিনেছিলেন এবং 30% লাভে বিক্রি করেছিলেন। তার সামগ্রিক লাভ বা ক্ষতি শতাংশ কত? তাহলে দেখো প্রথম পর্যায়ে আমার সেলিং প্রাইস, বিক্রি দাম আমরা নির্ণয় করি। 420 টাকা আমার কেনা দাম, যেহেতু দেখো আমি 15% লোকসানে বিক্রি করলাম, তার মানে আমার বিক্রয় পার্সেন্টেজ হচ্ছে 85/100। শূন্য আমরা কেটে দিলাম, এটা হবে 5 দুগুণী 10, এটা হবে 5 17 85, 2 দ্বারা কাটলে পরে এইটা হবে হচ্ছে 21। তাহলে 17 17 হাতে থাকে আমার 1, 17 দুগুণা 34 আর 1 35, তার মানে 357 টাকা হচ্ছে বিক্রি দাম। এইবার এই টাকাতে আর একটা জিনিস কিনলো, সেইটা 30% লাভে বিক্রি করলো। তাহলে আমরা সেখানে তোমার দেখো কি করব লাভের, তার মানে সেটাও আমরা বিক্রয় মূল্য নির্ণয় করে নিই, সেলিং প্রাইস। তার মানে আমার এখন কেনা দাম 357, বিক্রয়ের পার্সেন্টেজ হবে 130/100, আমরা শূন্য একটা কেটে দিলাম। দেখো আর কোনো কিছু করা যায় না, তাহলে নিচে 10, 7 13 91 এর 1 হাতে থাকে আমার 9, 5 13 65 আর 9 74 এর 4 হাতে থাকে আমার 7, 3 13 39, 9 7 16 মানে 46। এই তার মানে দেখো এইটা আসছে আমার 464.1। তাহলে এইটা এখন বিক্রি দাম, আর আমার অ্যাকচুয়ালি প্রথমে আমি কত টাকা লাগিয়েছিলাম ব্যবসাতে 420 টাকা। তাহলে এই মোটের উপর আমার লাভ, তাহলে সামগ্রিক আমি লাভ ক্ষতি পেয়ে যাব। তাহলে 420 টাকা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমি মোটের উপর লাভ পেয়ে যাব এই 1 4 এই 4, তাহলে 44 দেখো 1 টাকা হচ্ছে আমার অ্যাকচুয়াল লাভ দাঁড়ালো। তাহলে পার্সেন্টেজ কত হবে 44.1 বাই আমার প্রথম আমি ব্যবসায় কত করেছি 420 টাকা, এইটা ইন্টু 100, ব্যাস আর কিচ্ছু না। একটা শূন্য আমরা কেটে দিলাম, এই দশমিক তুলে দিলাম, তাহলে আর একটা শূন্য আমরা কেটে দিলাম। তার মানে দেখো আমরা ডাইরেক্ট 42 দিয়ে যদি আমরা 441 কে ভাগ করে দিই তাহলেই পেয়ে যাব 42 অক্ষে 42, 2 1 নামালাম গেল না, তার জন্য শূন্য, দশমিক নিয়ে শূন্য নিলাম, 5 বাদ যাচ্ছে, 5 দুগুণে 10, 4 5 20 আর 1 21। তার মানে 10 পয়েন্ট, মানে মোটের উপর সামগ্রিক লাভ হলো তার 10.5%। হ্যাঁ দেখো বি অপশন হবে তাহলে কিন্তু এখানে অ্যান্সার। 80 জন শিক্ষার্থীর একটি ক্লাসের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 82, অর্ধেক ছাত্রের গড় নম্বর 125 পাওয়া গেছে, বাকি ছাত্রদের গড় নম্বর কত? তাহলে দেখো 80 জনের টোটাল কত হবে মার্কস, আমরা 82 দ্বারা গুণ করে দেবো। তাহলে দেখো এখানে হবে 0, 8 দুগুণী 16 6 হাতে থাকে আমার 1, 8 8 64 আর 1 65, তার মানে 80 জনের টোটাল নাম্বার হচ্ছে আমার এত। বলেছে কি অর্ধেক ছাত্রের গড় নম্বর 125, তাহলে অর্ধেক মানে কত 40, তাহলে এই হচ্ছে আমার 40 জনের গড়। তাহলে টোটালটা কত দেখা যাক, এই 0 4 5 20 শূন্য হাতে থাকে আমার 2, 4 দুগুণী 8 আর 2 10 শূন্য হাতে থাকে আমার 1, 4 অক্ষে 4 আর 1 5। তাহলে দেখো 40 জনের টোটাল মার্কস 5000, 80 জনের টোটাল মার্কস হচ্ছে আমার এত। তাহলে এটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে কি হবে আমি বাকি 40 জনের মোট নাম্বার পেয়ে যাবো। তাহলে 0 6 এটা 5 1 এই 1560। তাহলে এটা কি বাকি 40 জনের গড় নাম্বার, টোটাল নাম্বার। তাহলে গড় কত হবে আমরা ভাগ করে দেবো সিম্পলি 1560/40। এটা মনে হচ্ছে হ্যাঁ 4 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 4 3 12, 3 36, 4 9 36, তার মানে সেই গড়টা পাচ্ছি আমরা 39%। তার মানে দেখো এখানে 39 মানে এ অপশন হবে কিন্তু অ্যান্সার।
দুটি সংখ্যার এলসিএম তার মানে হচ্ছে লসাগু এবং তাদের যোগফলের অনুপাত বলা আছে 12:7, তাদের এইচসিএফ অর্থাৎ গসাগু বলা আছে 4, তাহলে সংখ্যা দুটির গুণফল জানতে চেয়েছে। আচ্ছা আচ্ছা দেখো, যদি সংখ্যা দুটির আমরা অনুপাত মনে করি a:b, তাহলে সংখ্যা দুটি কি হবে, জাস্ট আমরা গসাগু দ্বারা গুণ করে দেবো, তার মানে 4a আর 4b হবে। এবার এই 4a 4b দেখো লসাগু কত হয়, 4 দ্বারা ভাগ করলে পরে এইটা ab, তার মানে দেখো এলসিএম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 4ab, তাই তো? আর যোগফল কত হবে 4a + 4b, কিন্তু চেয়েছি সংখ্যা দুটির গুণফল। আচ্ছা দেখো, সংখ্যা দুটির গুণফল তার মানে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, সংখ্যা দুটির গুণফল মানে কি লসাগু ইন্টু গসাগু। লসাগু আমার কত এখানে 4ab, তাহলে লিখলাম, ইন্টু গসাগু, গসাগু আমার কত আছে 4। ও আচ্ছা, দেখো এখানে যেহেতু আমার একটা অনুপাত সম্পর্ক দেওয়া আছে সেইটাকে আমরা কাজে লাগাবো। দেখো এইটা হচ্ছে আমার তাহলে লসাগু, তার মানে দেখো এই এলসিএম, এলসিএম হচ্ছে 4ab বাই, দেখো যোগফল কি হবে, এই যে 4a + 4b, এইটা সমান সমান দেখো আমার 12/7 বলা আছে, তাই না? তাহলে এখান থেকে দেখো 4 যদি আমরা কমন নিই, এই যে 4 তার মানে আমরা কমন নিয়ে নিলাম একবারে, তার মানে এই 4 4 কেটে গেল, তার মানে দেখো এখানে ab-র আমরা অনুপাত বলতে পারি 12, বা ab-র মানটা হচ্ছে 12। তাহলে এখানে আমরা ab-র মানটা 12 বসিয়ে দিই, তাহলে দেখো 4 4 16 আর 12, 16 আর 12 মানে দেখো 6 12 72, 2 হাতে থাকে আমার 7, 12 কে 12 এর সাথে 19, তার মানে ওই সংখ্যা দুটির গুণফল হবে কিন্তু 192। হ্যাঁ 192 মানে দেখো ই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এ এবং বি একসাথে 12 দিনে একটি কাজ করতে পারে, যখন বি এবং সি একসাথে এটি 20/3 দিনে করতে পারে। এ 3 দিন এবং বি 4 দিন ধরে কাজ করার পরে সি 7 দিনে কাজটি শেষ করেছে, কতদিনে সি একা কাজটি করতে পারবে? আচ্ছা তাহলে দেখো এখানে প্রথমে যা বলা আছে সেই অনুযায়ী আমরা আগে করার চেষ্টা করি। দেখো এ প্লাস বি করতে পারে 12 দিনে, বি প্লাস সি করতে পারে দেখো 20/3 দিন। তাহলে এদের যদি আমরা লসাগু নিই, তার মানে দেখো এটা ভগ্নাংশের লসাগু, তাহলে ভগ্নাংশের লসাগু মানে কি লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, তাহলে হর এখানে 3 আর 1, তাদের গসাগু কত হবে, একই হবে। তার মানে দেখো 12 আর 20-র লসাগু হচ্ছে আমার 60, তার মানে দেখো টোটাল ওয়ার্ক কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি 60 ইউনিট। তাহলে দেখো এইটা কত আসবে 5 12 60, তার মানে এ আর বি এর কর্মদক্ষতা, বি আর সি দেখো এইটাকে আমরা ভাগ করব 20/3 দ্বারা, তার মানে এইটা হবে 3/20 দ্বারা গুণ করা, তাহলে 3 20 60, তার মানে 3 তিরিককে 9 আসছে, হলো। এইবার বলেছে এ 3 দিন বি 4 দিন কাজ করার পরে সি বাকি কাজটা করেছে 7 দিনে শেষ, তাহলে সি একা কত দিনে কাজটি করতে পারবে? আচ্ছা দেখো যদি যোগ করি তাহলে a + 2b + c, আমার কোনো লাভ নেই, আমার এর একার কর্মদক্ষতা দরকার, বির একার দরকার, সির একার দরকার। তাহলে দেখো যদি আমরা এইটাকে একটু কায়দা করে করি, কায়দা করে মানে ধরো মনে করো এর মনে করলাম আমরা 3, বির মনে করলাম 2, তাহলে এটা বির 2, তাহলে এটা হবে 7, ভাবতেই পারি মানে এর কর্মদক্ষতা 3 আর 2 এর যোগ করে আমরা 5 পাচ্ছি, তার মানে আমি এরটা ধরছি 3। তাহলে এইবার দেখো এ কাজ করেছিল কদিন 3 দিন, তার মানে 3 তিরিককে 9 ইউনিট কাজ, আর বি করেছিল 4 দিন, তাহলে 4 দুগুণী 8, তাহলে 8 আর 9 মোট কত ইউনিট 17 ইউনিট কাজ করেছিল। তাহলে এই 17 ইউনিট যদি আমরা বাদ দিই 60 থেকে, তার মানে আমরা দেখো কত পাচ্ছি 3, 1 আর 1 2, তার মানে 4, 43 ইউনিট কাজ। তাহলে এই কাজটা কিন্তু সি করবে কতদিন লাগবে, লাগার কথা 7 দিন। দেখো আমাদের 7 হচ্ছে কি, 7 হচ্ছে আমার কর্মদক্ষতা সি এর, তার মানে এটাকে 7 দ্বারা ভাগ করলে কিন্তু দেখো 7 আসছে না, তার মানে আমার এই মানটা হবে না। চলো তাহলে এইটা আমরাকে ডিলিট করে দিই, ডিলিট করে আমরা অন্য কিছু ভাববো। আচ্ছা তোমার ধরো এর মানটা যদি আমরা বেশি ধরি, মনে করো সে বেশি না, এটাকে ধরলাম 2, এটাকে আমরা 3 ধরেছিলাম, এটাকে ধরলাম 3, এটাকে ধরলাম 3, এটাকে ধরলাম 6, হ্যাঁ 3 আর 2 5, 3 6 3 9। এইবার দেখা যাক, তাহলে দেখো 3 দুগুণা 6 ইউনিট আর 3 4 12 ইউনিট, তার মানে 6 আর 12 কত হবে 18 ইউনিট। তার মানে দেখো যদি 60 থেকে আমরা বাদ দিই 18, তার মানে আমার 2 মানে হচ্ছে
1 আর 1 2 মানে 4, এটাকে 7 দ্বারা ভাগ করলে দেখো এই যে না 6 সরি 6 দ্বারা ভাগ করব, তার মানে 6 7 42, তার মানে 7 দিন। হ্যাঁ ঠিক আছে। তার মানে দেখো সিম্পলি, তার মানে আমরা এখানে কর্মদক্ষতা পেয়ে গেলাম, কিন্তু সি এর হচ্ছে 6। তা সি এর যদি 6 হয়, টোটাল আমার কাজ কত 60, তাহলে এবার ও একা কাজটা কত দিনে শেষ করবে? 60 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 10 দিন। ব্যাস সিম্পলি হয়ে গেল। তার মানে এটা আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করলাম, তাছাড়া কিন্তু অন্য কিচ্ছু নয়। ঠিক আছে, দেখো ব্যাক ক্যালকুলেশন করে দেখলাম যে হ্যাঁ সি যে 7 দিন কাজটা করেছিল সেটা আমাদের মিলে যাচ্ছে। তার মানে এখানে 10 দিন, মানে দেখো বি অপশন হবে কিন্তু অ্যান্সার। সব অঙ্কই যে সোজা পথে করা যাবে সহজভাবে তা কিন্তু নয়, কখনো ব্যাকেও কিন্তু আমাদের যেতে হতে পারে। চলো পরেরটা কি আছে, একজন শিক্ষার্থী 5 কিমি ঘন্টা বেগে বাড়ি থেকে স্কুলে যেতে 1.5 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, স্কুল থেকে বাড়ি পর্যন্ত একই দূরত্ব কভার করার জন্য সময়কে 20% কমাতে কত শতাংশে তার গতি বাড়াতে হবে এবং তার নতুন গতি কত হওয়া উচিত? তাহলে দেখো আমরা ডিস্টেন্সটা আগে বের করে নিই। ডিস্টেন্সটা তাহলে কি হবে? 5 গুণ এই যে 1.5, এত কিলোমিটার। তার মানে দেখো এইটা হবে 1.5 ঘন্টা মানে হচ্ছে 7.5 কিমি। 5 15 75, মানে 7.5 কিলোমিটার হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিস্টেন্স। এইবার গতি আমি কত পার্সেন্ট কমাচ্ছি? না, সময় আমি 20% কমাচ্ছি। দেখো সময় আমার কত ছিল? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে কিন্তু 90 মিনিট। তাহলে এইটাকে যদি আমরা 20% কমাই, তার মানে হবে কত? এটা 4 20 80, 5 20 100, 5 18 90। দেখো 4 18 72 মিনিট কিন্তু আমার সময়। এবার 72 মিনিট আমি কভার করবো কিন্তু এই দূরত্বটা। তাহলে গতিবেগ কত হবে? 72 মিনিটে আমি যাই 7.5 কিমি, 1 মিনিটে কতটুকু যাব তার মানে ভাগ, 60 মিনিটে কতটুকু যাব তার মানে সেটাই আমার গতিবেগ হয়ে যাবে। এই দশমিক তুলে দিলাম, তার মানে দেখো এখানে শূন্য আমরা একটা কেটে দিলাম, 6 12 72, তার মানে আমরা 75 কে যদি দেখো 3 4 12, 3 25 75, তার মানে দেখো 25 কে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 6 24, 1 এই 10, 4 দুগুণী 8, 2 20, 4 5 20, তার মানে গতিবেগ আমরা পেয়ে গেলাম 6.25। দেখো 6.25 আর কোথাও আছে? ও দেখো দুটো আছে, তার মানে এবার আমাদের পার্সেন্টেজটাও নির্ণয় করতে হবে যে আমার গতিবেগ কত শতাংশ আমাকে বাড়াতে হয়েছিল। তাহলে দেখো গতিবেগ ছিল কত আমার? 5, হয়েছে কত? 6.25, তার মানে 1.25 আমি বাড়িয়েছি কতর মধ্যে? 5 এর মধ্যে। তাহলে এইটা ইন্টু 100 করে দেবো, তাহলে আমার শতকরা পেয়ে যাবো। ব্যাস সিম্পলি হিসাব, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো দেখো এইটাকে আমরা জাস্ট 100 দ্বারা গুণ করছি। এই যে 100 দ্বারা দেখো যদি আমরা গুণ করি, তাহলে আমরা এই দশমিক কেটে দিলাম, এইটা তুলে দিলাম। 5 25 125, তার মানে অ্যাকচুয়ালি 25% বাড়াতে হয়েছিল। তার মানে দেখো 25% 625 মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। একজন লোক 2000 টাকায় 400টি কমলা লেবু কেনে, 260 টাকায় কয়টি কমলা লেবু বিক্রি করা যায় যাতে সে 30% লাভ করে? তাহলে দেখো আমার আগে প্রথমে সেলিং প্রাইস বা বিক্রি দামটা হিসাব করে নি। দেখো 2000 টাকা আমার টোটাল কিনেছিলাম, লাভ করেছে কত? 30%, তার মানে বিক্রয় মূল্যের শতাংশ কত হবে? 130/100। তাহলে একবারে বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব। তাহলে দেখো 13 দুগুণা 26, তার সাথে দুটো শূন্য, তার মানে 2600 টাকায় আমি টোটাল লেবুটা বিক্রি করেছিলাম। তাহলে 2600 টাকায় কতগুলো লেবু বিক্রি করেছি? 400টি লেবু। তাহলে 260 টাকায় আমি কটা লেবু বিক্রি করব? হিসাব করব। এই দেখো 2600 না, এই 400টি কমলা লেবু বিক্রি করেছি আমি 2600, সরি ভুল করছি, 2600 টাকায় বিক্রি করি আমি 400টি কমলা লেবু। 1 টাকায় কটি বিক্রি করব তার মানে ভাগ করব, আর 260 টাকায় কটা কমলা লেবু বিক্রি করব তার মানে আমরা গুণ করব। দেখো এখানে একটা শূন্য কেটে দিলাম, 260 260 কেটে দিলাম, তার মানে আমার 40টি লেবু বিক্রি করতে হবে এই 260 টাকায়। সিম্পল, তার মানে দেখো সি অপশন হবে এখানে অ্যান্সার। খুব ভালো অঙ্ক কিন্তু এইগুলো। দুটি সংখ্যার পার্থক্য হলো 621, একটি সংখ্যার 12.5%, অন্য সংখ্যার এটা হবে দেখো 44.4/9% হলে দুটি সংখ্যার যোগফল কত? আচ্ছা দেখো 12.5%, এইটা মানে কিন্তু আমরা বলতে পারবো, দেখো 25-এর অর্ধেক হচ্ছে কত? 12.5, 25% মানে কত সেটা আমরা 1/4 বলতে পারি। তার মানে এইটাকে বলা যাবে 1/8। আর এখন দেখো 44.4/9
তার মানে দেখো যদি 10 দ্বারা গুণ করি 440, তার মানে দেখো 44 বাদ দেবো, 440 আর 44, হ্যাঁ, তার মানে দেখো এইটা আসবে 400/9 অ্যাকচুয়ালি এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট মানে আমরা কত বলতে পারবো, এটা বাই 100, তার মানে দেখো 400/9 ইন্টু 1/100 কেটে দিলাম, তার মানে অ্যাকচুয়ালি এটা পাচ্ছি আমরা 4/9 হলো। তাহলে একটি সংখ্যা আমি মনে করছি এক্স, একটি সংখ্যার এত পার্সেন্ট, তার মানে আমার এই 1/8, আমি পার্সেন্টেজ কিন্তু লিখছি না, তার কারণ কি এটা অনেক বড় জটিল একটা শতাংশ কিন্তু দেওয়া আছে। এইটা সমান বলেছে আরেকটি সংখ্যা মানে আমি ওয়াই ধরছি, তার শতাংশ মানে 4/9, ব্যাস সিম্পলি, আর কিচ্ছু না। তার মানে দেখো এইটা হচ্ছে x/8, এইটা হবে হচ্ছে আমার 4y/9। তার মানে দেখো x/y সমান আমরা করতে পারবো, দেখো x মানে 9 কোনাকুনি গুণ, তার মানে নিচে চলে যাবে, আর এটা 4 8 32, ব্যাস সিম্পলি। এখানে কি বলেছে দেখো পার্থক্য, দেখো আমরা এখানে পার্থক্য পেয়ে যাচ্ছি, দুটি সংখ্যার পার্থক্য 32 থেকে 9 বাদ দেবো, কত হবে, দেখো 32 থেকে 10 বাদ দিলে 22 আর 1 23 হবে। তার মানে 23 পার্থক্যটা কতর সাথে সমান, এই যে 621 সাথে সমান, ইকুইভ্যালেন্ট। চেয়েছে কি যোগফল, তার মানে দেখো এই দুটোর যোগফল 32 আর 9 যোগ করলে কত হবে 41। তাহলে দেখো 1 ইকুইভ্যালেন্ট মানে কম হবে, আর 41 ইকুইভ্যালেন্ট মানে এইটা আমরা গুণ করব। তাহলে দেখো 23 দিয়ে মনে হচ্ছে এটা কাটাকাটি যাবে, 3 23 ও 63 হয়ে যায়, এখানে আছে 62। আচ্ছা 23 দিয়ে যদি আমরা ভাগ করি, 23 দুগুণা 46, দেখো 46 যদি হয় 621, আর হ্যাঁ দেখো এটা ভাগ করলে ডাইরেক্ট আসছে 27, যে যা সেটা আমরা একটু, আমি একদম সত্যি কথা বলছি, ক্যালকুলেটর আমরা ইউজ করলাম। তাহলে এটা আমরা গুণ করে দেবো, এর সাথে দেখো যদি 27 আমরা গুণ করি, তাহলে পরে দেখো এটা 7 অক্ষে 7, 4 7 28 আর 2 30 এর শূন্য, হাতে থাকে আমার 3, 4 দুগুণে 8 আর 3 11, তার মানে 1107 হবে। 1107 মানে দেখো বি অপশন হবে কিন্তু অ্যান্সার। এই অঙ্কটা এর থেকে আর অন্য কোনোভাবে সহজভাবে করা যাবে না। এ ও বি যথাক্রমে 16,000 ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু 5,000 বি 5,000 টাকা আরো নিয়োগ করে। এর 3 মাস পর বলেছে সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে, বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছরে লাভ হয়েছে এত টাকা। তার মানে দেখো এখানে আমরা মূলধনের অনুপাত নির্ণয় করব। তাহলে আমরা এই লিখলাম এ বি আর সি, দেখো এ প্রথমে কত টাকা দিয়েছে 16,000 টাকা, এই 16,000 টাকা প্রথমে কত মাস কেটেছে 3 মাস, যোগ দেখো 3 মাস পর এ 5,000 টাকা তুলে নিল, তার মানে 16 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত থাকবে এখন 11,000, এই 11,000 কত মাস খাটবে আরো 3 মাস, তাই তো, দেখো যোগ, এইবার দেখো মোট 1 বছর, তার মানে শেষ 6 মাস দেখো এই 11,000 টাকা করে কিন্তু কেটেছে, শুধু এরও 3 মাস পরে সি বলেছে 21,000 টাকা যোগদান করতে, তার মানে শেষ 6 মাস, তার মানে অ্যাকচুয়ালি এই 3 মাস যে টাকা তুলে নিল, তার মানে এইটা কেটেছিল অ্যাকচুয়ালি 9 মাস এর টাকা হলো। তাহলে দাঁড়াও এইটা আমরা জাস্ট 9 মাস করে দিলাম একবারে। এই এবার বি এর টাকা, দেখো বি 12,000 টাকা করে প্রথমে কেটেছে 3 মাস, যোগ এইবার দেখো বি কিন্তু ওই সময় ওই সেম 3 মাস পরে 5,000 টাকা আরো নিয়োগ করেছিল, তার মানে 12 আর 5 17,000 টাকা ইন্টু কত হবে দেখো 9 হবে। তার কারণ কি এই যখন এরও 3 মাস পরে যখন সি যোগদান করলো, তখন কিন্তু অ্যাকচুয়ালি এরা টাকা পয়সা কেউ দেয়ও নি কেউ তোলেও নি, তার মানে পুরো 9 মাসে কেটেছে। এইবার সি এর দেখো হবে প্রথম 3 মাস কেটে গেল, তারপরে আরো 3 মাস কেটে গেল, তার মানে শেষ 6 মাস, তার মানে 21,000 টাকা করে তার 6 মাস কাটবে। তাহলে এবার দেখা যাক কি আসে, দেখো 3 16 48,000 প্লাস 9 11 99,000 ইস্টু 3 12 36,000 যোগ 170, তার মানে 17 বাদ গেলে 153 হবে, এই আর এইটা হবে 6 অক্ষে 6, 6 দুগুণী 12, এই তাহলে দেখো 99 আর 48 যোগ করলে কত হবে 147, 3টি শূন্য,
আর এইটা দেখো আমরা 3টি শূন্য, তার সাথে 6 আর 3 9, 5 আর 3 8, 189:1 to 6, এই 3টে শূন্য। তাহলে দেখো 147:189:126। এটা দেখো 7 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে, দেখা যাচ্ছে 7 দুগুণা 14, দেখো 7 দুগুণা 14 যাচ্ছে, 7 অক্ষে 7, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, তাহলে 7 দুগুণা 14, 7 অক্ষে 7, এটা 7 দুগুণা 14, 4 49, 7 7 49। এটা দেখো 7 দিয়ে 7 অক্ষে 7, 5 56, 7 8 56। এবার 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 9 27, 3 6 18, আর যাবে না। তার মানে এইটা হচ্ছে আমার মূলধনের অনুপাত। চেয়েছে কি বলেছে, বি ও সি এর লাভের পার্থক্য। দেখো বি আর সি এর এই মূলধনের অনুপাতও যা, আমার ইসের লাভের মানে লাভের অনুপাতও তাই। তাহলে লাভের অনুপাত আমার এখানে কত, 9:6, তার মানে পার্থক্য কত আমার 3 অনুপাত। তাহলে এই 3 অনুপাতের আমরা মান নির্ণয় করব। তাহলে দেখো 1 বছর পর লাভ আমার কত হয়েছে, 26,400। তাহলে আমার এখানে অনুপাতগুলো যোগ করলে কত হবে, দেখো 9 6 15 আর সাথে 22, তার মানে দেখো 22 ইকুইভ্যালেন্ট আসবে কিন্তু আমার 26400। তাহলে 100 মান কত হবে, নিশ্চয়ই কম। আর আমার এখানে 300 মান নির্ণয় করবো, তাহলেই হয়ে যাবে। দেখো এইটা মনে হচ্ছে, হ্যাঁ 11 দিয়ে কাটবে, 11 দিয়ে হচ্ছে আমার 11 দুগুণা 22, 4 11 44, 2 দ্বারা কেটে দিলাম, 12 দুগুণা 24, তার মানে দেখো 3 12 3600 টাকা আসছে আমার পার্থক্য একবারে। 3600 মানে দেখো এই অপশন হবে এখানে অ্যান্সার। 46 কি বলছে, এ এবং বি একসাথে 40 দিনের মধ্যে প্রদত্ত কাজ শেষ করতে পারে, কিন্তু 30 দিনে একসঙ্গে কাজ করার পর বি কাজ ছেড়ে দেয় এবং আরো 30 দিন পর এ বাকি কাজ শেষ করে। এ একা কতদিনে কাজটি করতে পারবে? তাহলে দেখো এ প্লাস বি, এ কি করে না 40 দিনে একটা কাজ শেষ করতে পারে। তাহলে সেই কাজটা মনে করলাম আমি এক অংশ। তাহলে একদিনে কতটুকু করবে, নিশ্চয়ই কম, তাহলে ভাগ হয়ে যাবে। আর 30 দিনে কতটুকু করবে, তার মানে আমার গুণ হবে বেশি, এই যে এত অংশ, তার মানে 0 0 কেটে দিলাম, তার মানে অ্যাকচুয়ালি 3/4 অংশ আমি কাজ করে ফেলেছি কিনা এ আর বি। তাহলে পড়ে আছে কতটুকু আমার 1/4 অংশ। এই 1/4 অংশ কাজটা কে করেছিল, এ করেছিল, যে 30 দিনে কাজটা কমপ্লিট করেছিল এ বাকি কাজ। তাহলে এই 1/4 অংশ কাজ করেছিল 30 দিনে, তাহলে পুরো কাজটা শেষ করবে কত দিনে, দেখো এ একা কত দিনে কাজটা করতে পারবে, তার মানে এক অংশ কাজ করবে কত দিনে, তার মানে অ্যাকচুয়ালি আমরা কি করব, 30 কে 4/1 দ্বারা গুণ করে দেবো। তাহলে 4 3 12 মানে 120 দিনে হচ্ছে আমার কি আসবে, মানে 120 দিনে কাজটি শেষ করতে পারবে এ একা, ব্যাস আর কিচ্ছু না। তার মানে দেখো এইটা 30, আমার এই কম্পিউটার একটু ডিস্টার্ব হচ্ছে দেখতে পাচ্ছি, যাই হোক আশা করি এটা ঠিক করে ফেলবো, অসুবিধা হবে না, 120 দিন হবে অ্যান্সার। তাহলে ঠিক আছে, চলো। একটি গাড়ি 48 কিমি প্রতি ঘন্টা গতিতে 10 ঘন্টায় একটি নির্দিষ্ট যাত্রা শেষ করতে পারে। 8 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে গাড়ির গতি কত বাড়াতে হবে? তো সিম্পলি, তাহলে দেখো আমরা ডিস্টেন্স প্রথমে বের করে নিই, তার মানে 48 ইন্টু 10, তার মানে এটা হবে 480 কিলোমিটার। এই 480 কিলোমিটারই এবার আমি 8 ঘন্টায় শেষ করব, তার মানে আমার স্পিড কত হবে, এই যা 480/8, তাহলে 6 8 48, তার মানে কত পেলাম 60। ছিল কত আমার 48, এখন কত কত হচ্ছে 60, তাহলে বাড়াচ্ছি কত আমি 12 কিমি প্রতি ঘন্টা বাড়াচ্ছি, তার মানে দেখো এটা এ অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একজন বিক্রেতা 14.27% লাভে একটি নিবন্ধ বিক্রি করে, যদি তিনি এটি 387 টাকা কম দামে ক্রয় করতেন এবং 387 টাকা কম দামে বিক্রি করতেন, ও আচ্ছা, কম দামে ক্রয় করলো এবং কম দামে বিক্রয় করলো, তাহলে তিনি 16.23% লাভ করতেন। নিবন্ধের ক্রয় মূল্য খুঁজুন। তাহলে দেখো আমি মনে করলাম আমার সিপি হচ্ছে এক্স টাকা হলো, তাহলে এত পার্সেন্ট যদি লাভে বিক্রি হয় 14.2/7, দেখো 14.2/7 এত পার্সেন্ট লাভে বিক্রয় হয়, তার মানে বিক্রয় মূল্য কত হবে, দেখো এসপি, তার মানে এক্স ইন্টু এই 14.2/7 মানে কি 7 14 98 আর 2 100/7, এইটা ইন্টু হবে কত 1/100, তার কারণ কি আমার লাভের শতাংশ বাই হচ্ছে 100, 100 100 কেটে দিলাম, তার মানে দেখো x/7, না এটা তোমার ধরো এসপি না, এটা হচ্ছে আমার প্রফিট দাঁড়াচ্ছে। তখন আমরা শুধুমাত্র দেখো এখানে
এটা তো শুধুমাত্র পার্সেন্টেজ থেকে করলাম, যদি এর সাথে আমরা 100 যোগ করতাম তাহলে পরে পেয়ে যেতাম। তার মানে এটা হচ্ছে আমার প্রফিট দাঁড়ালো x/7। তার মানে সেলিং প্রাইস কত হবে, এই x প্লাস x/7 হবে। তার মানে দেখো এইটা আসবে 7 আর 8x/7 হচ্ছে আমার এখানে সেলিং প্রাইস। এইবার কি বলেছে দেখো, 387 টাকা কম দামে ক্রয় করতেন, তার মানে ক্রয় করা ছিল আমার x, আমি বাদ দিলাম 387, এখন এই দামে কিনলেন, হলো 387 টাকা কম দামে বিক্রি করতেন। দেখো বিক্রি দাম আমার কত ছিল, 8x/7 মাইনাস 387। তাহলে দেখো বিক্রি দাম থেকে যদি কেনা দাম আমি বাদ দিই তাহলে সেইটা কি আমার লাভের পরিমাণ। তাহলে দেখো লাভ, তার মানে এইটা হচ্ছে কি আমার নতুন প্রফিট। তার মানে দেখো 8x/7 মাইনাস 387 মাইনাস এক্স প্লাস 387। দেখো এটা কেটে গেল, 8x/7 থেকে যদি আমরা x বাদ দিই তাহলে দেখো এইটা হবে অনলি x/7। তার মানে এইটা আমার প্রফিট দাঁড়ালো নতুন সিস্টেমে, হলো। তাহলে নতুন সিস্টেমে এটা প্রফিট হয়, তাহলে পরে লাভের শতাংশ বলা আছে এত, তাহলে পরে এটা আমরা সমান করে দেবো। তাহলে দেখো প্রফিট আমার x/7, তাহলে বাই কেনা দাম আমার কত, এই যে কেনা দাম আমি এই দামে কিনেছি, তার মানে বলেছে কি 387 টাকা কম দামে আমি কিনেছি, তাহলে x মাইনাস 387 এইটা ইন্টু 100 করা মানে কি পার্সেন্টেজ পেয়ে যাব। আর এই পার্সেন্টেজটা মানে কত হবে দেখো 16/2/3, এই যে দেখো 16/2/3 মানে কত হবে, 3/16 = 48 আর 2 50/3%, তার মানে এটা 50/3। দেখো এটা কেটে দিলাম, 50 দুগুণে 100, দেখো এইটা কত আসছে অ্যাকচুয়ালি x/7 ইন্টু এইটা হবে 1/x মাইনাস 387, এইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যাবে, গুণ 2, এইটা ইজ ইকুয়াল টু 1/3। তাহলে দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 2, 3 আর x, এই পাশে আসছে আমার 3 দুগুণা 6x, আর এই 1 এর সাথে এই দুটো গুণ হবে। তার মানে 7x মাইনাস 7 7 49, 7 8 56, 56 আর 4 60, শূন্য হাতে থাকে 6, 3 7 21 আর 4 27। তাহলে দেখো 6 থেকে 7 বাদ দিলে হবে মাইনাস এক্স, এটা আসবে মাইনাস 2709, মাইনাস মাইনাস কেটে দিলাম, আমরা এক্স কি ধরেছিলাম সিপি, তার মানে আমরা সিপির মান পেয়ে গেলাম 2709 টাকা। তার মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক, 9600 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে বন্টন করা হয়েছে যে এ একসাথে বি এবং সি এর 1/3 অংশ পাবে বা 1/3 পাবে। তার মানে দেখো এ পাবে কি বলেছে, বি প্লাস সি যা পাবে তার 1/3, তার মানে আমরা এটা বাই 3 লিখতে পারি। তার মানে কোনাকাটি গুণ করলে 3a ইজ ইকুয়াল টু বি প্লাস সি আমরা পাচ্ছি একটা সমীকরণ। যাই হোক পেলাম। আবার কি বলেছে দেখো, এ এবং সি একসাথে বি এর থেকে 40% বেশি পাবে। তাহলে দেখো এ প্লাস সি, এ বি এর থেকে বলেছে 40% বেশি, তার মানে বি যদি আমার পায় 100, তাহলে এ কত পাবে 140। তার মানে দেখো এখানে আমি বলতে পারি, এখানে এরকম লিখবো না, এই দেখো এই এ প্লাস সি, বি যদি পাই 100 তাহলে এ প্লাস সি পাবে 140। কারণ বলছে কি এ এবং সি একসাথে বি এর থেকে 40% বেশি পায়, তার মানে আমার বি এখানে আমি ধরে নিচ্ছি 100 একক পাচ্ছে আর এই 140। এইবার দেখো বি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো বি এর মান যদি আমরা এখানে বসাই তার মানে 3a মাইনাস সি ইজ ইকুয়াল টু 100, আর এখানে এ প্লাস সি ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, এই যে এ প্লাস সি ইজ ইকুয়াল টু কত পেলাম 140, এই যে 140। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি তার মানে এটা 4a সমান সমান আসছে 240, 4 দ্বারা কেটে দিলে 4 6 24, তার মানে দেখো এ সমান সমান আমরা পাচ্ছি 60 ইউনিট। তার মানে দেখো এ পেলাম আমরা 60 ইউনিট, বি পেলাম আমরা 100 ইউনিট, তাহলে সি কত পাবো, দেখো এখানে এ 60 যদি হয়, দেখো এখানে 60, তার মানে সি কত, দুটো মিলিয়ে 140, তার মানে সি হবে 80। এইবার এই তিনটে মিলিয়ে আমার বলেছে 9600 টাকা, আর এই তিনটে মিলিয়ে আমার এখানে কত আসছে দেখো 8 6 14, তার মানে 140 আর 100, তার মানে 240, তার মানে 240 ইকুইভ্যালেন্ট কিন্তু আমার এখানে অ্যাকচুয়ালি 9600 চেয়েছে কি
সি দ্বারা প্রাপ্ত রাশির পরিমাণ, তাহলে সি কত আমার 80, তাহলে 80-র মান নির্ণয় করব। তার মানে 100 মান দেখো কম হবে, তার মানে ভাগ হয়ে গেল। 80 ইকুইভ্যালেন্ট কত হবে, তার মানে আমার গুণ করতে হবে, গুণ করে দেবো। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 3 8 24, 3 দ্বারা কাটলে পরে এটা কত হবে, 3 তিরিকে 9, এই 3200 টাকা। তার মানে দেখো সি এর প্রাপ্ত অর্থের পরিমাণ হচ্ছে 3200। 3200 মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো শেষ অঙ্কটা আমরা দেখে নিই কি বলছে। যদি 3 বছরের জন্য নির্দিষ্ট রাশির উপর এসআই হয় 240 এবং সিআই এর উপর একই হারে 2 বছরের সুদের হার, এটা সুদের হার হবে না, সুদের পরিমাণ হওয়া উচিত 165 টাকা, তাহলে আসল নির্ণয় করো। চলো ঠিক আছে, দেখো এখানে এসআই 3 বছরের জন্য বলা আছে 240, তার মানে এসআই 1 বছরে কত হবে না, আমরা 240-কে 3 দ্বারা ভাগ করে দেব, তার মানে কত হবে 3 8 24 মানে 80 টাকা, তাই তো 80 টাকা হয়। এইবার দেখো যদি এসআই 1 বছরে 80 টাকা হয়, তার মানে আমরা রেট অফ ইন্টারেস্ট কি জানি, 1 বছরের সুদের পরিমাণ বাই প্রিন্সিপাল ইনটু 100 হয়ে গেলে সেইটাই হবে রেট অফ ইন্টারেস্ট। তার মানে আমার দেখো এখানে কত আসছে, অ্যাকচুয়ালি 8000 বাই কি, এত পার্সেন্ট। এইবার আমি দেখি সিআই আমার নির্ণয় হয় 165 টাকা কিভাবে। তাহলে দেখো আমার ধরো অ্যামাউন্ট ইকুয়াল টু আমরা কি পাবো, পি ইন্টু 1, তখন প্রিন্সিপালটা তো আমার সেম, এই যে আসলটা তো সেম, 1 প্লাস দেখো আর এর মান আমার হচ্ছে এত, তার মানে এটা কত হবে, এই 8000 বাই পি, এইটা ইন্টু হবে 1/100, এইটা তার স্কোয়ার। এই যে 2 বছরের জন্য যেহেতু বলেছে, দুটো শূন্য আমরা কেটে দিলাম, দেখো এর থেকে যদি আমরা পি বাদ দিয়ে দিই তাহলে এখানে এ থাকবে না, এইটা হয়ে যাবে 165 হলো। তার মানে দেখো 165, এইটা যদি পি হয়, দেখো এটা পি বাই পি প্লাস 80, এই তার স্কোয়ার হলো মাইনাস পি। তার মানে দেখো এইটাকে যদি আমরা করি, পি যেরকম আছে থাকুক, এটা মনে করি স্কোয়ার করে দিচ্ছি, তাহলে মানে এটা পি স্কোয়ার, দেখো এটা পি প্লাস 80 তার স্কোয়ার, তার মানে পি স্কোয়ার, তার মানে 80 দুগুণা 160 মানে 2ab প্লাস 8 8 6400, এটা আমরা ভেঙেই দিলাম একবারে। দেখো এখানে একটা পি কেটে দিলাম, তাহলে পি এবার লসাগু, যদি পি লসাগু হয় তার মানে দেখো এইটা আমরা যেরকম ছিল এই সেরকমই পাচ্ছি, শুধুমাত্র মাইনাস পি স্কোয়ার হবে, তার কারণ এর নিচে কিছু নেই, মানে এককে পি দ্বারা ভাগ করলে পি, পি আর পি গুণ করলে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কেটে গেল। তার মানে দেখো এখানে ও, আর এই যে তলার যে পি, সেই পিটা আমরা গুণ করে দিলাম, তার মানে এখানে কি হয়ে গেল 165 পি, এটা তো আমরা লসাগু করেছিলাম, তাহলে লসাগু করলে তো আমার নিচে পি ছিল, সেই পি দ্বারা আমরা কোনাকুনি গুণ করে দিয়েছি। তাহলে দেখো 165 থেকে আমরা 160 পি বাদ দিলাম, তার মানে এখানে থেকে গেল 5 পি, এখানে থেকে গেল 6400, 5 দ্বারা এটা যদি আমরা কেটে দিই, 5 অক্ষে 5, 2 24, 4 5 20, 4 5 20, 24 মানে 4 40, 5 8 40, তার মানে দেখো পি এর মান পাচ্ছি 1480 টাকা। এই বলেছে, এরকম তো কোনো অ্যান্সার নেই। আরেকবার দেখে নি, 64, 8 8 64 মানে ঠিক আছে, হ্যাঁ এটা 5 পি দাঁড়াচ্ছে, দেখো 5 অক্ষে 5 ও 1 14, তার মানে 5 দুগুণে এটা হবে 10, 1280 টাকা হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রিন্সিপাল। দেখো 1280 মানে এই অপশন হবে তাহলে কিন্তু অ্যান্সার। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আসবে তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী আরো সুন্দর সুন্দর প্রবলেম নিয়ে বা সমস্যা নিয়ে আমরা নতুন ক্লাসে হাজির হব। আজ তবে আসছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।